ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি পদ্ম পলাশ। যারা বাংলা টেলিভিশনে নিয়মিত চোখ রাখেন তারা তাদের কাছে পদ্ম পলাশ কিন্তু অপরিচিত মুখ নয়। আজকে পদ্ম পলাশ একটি নাম। আর আসন্ন যে বাংলা ছবি যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড়, লহ গৌরাঙ্গের নাম রে, সেখানে আমরা গান গাইতে শুনবো পদ্ম পলাশকে। ইটিভি ভারতে স্বাগত। সবাইকে স্বাগত। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তো আমি জানতে চাইছি যে এখানে কটা গান আমরা পাবো আজকের অনুষ্ঠানে? না না না, সিনেমাতে আপাতত মোটামুটি 3খানা গান আছে আমার। তো কানেকশনটা কিভাবে হয়েছে? যোগাযোগ প্রথমে কে করে? যোগাযোগ তো আমার সঙ্গে প্রথম রানাদাই করেছেন। তো রানাদের সঙ্গে অ্যাকচুয়ালি আমার সম্পর্ক বহুদিন আগের থেকে আর কি। রানাদা যেহেতু জগন্নাথের দেবের খুব ভক্ত, আর ওনার বাড়ির অনুষ্ঠানেও আমি একবার কীর্তন অনুষ্ঠান করেছিলাম, সেই থেকে যোগাযোগ। তারপরে রিয়েলিটি শোতে যেতে এবং যা যা হওয়ার হয়েছে রেস্ট অফ দ্য। কিন্তু তারপরে যখনই উনি সিদ্ধান্ত নিলেন যে এরকম একটা ছবি করবেন অন্যান্য এসবিএফ এর সঙ্গে যৌথভাবে, তো উনি প্রথম আমাকে ফোন করেন যে আমার যেহেতু গৌরাঙ্গের বিষয়ে এত বড় একটা সিনেমা করছি, তোমাকে গাইতেই হবে, এবং তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। রিয়ালিটি শো এর মঞ্চ পেরিয়ে যখন সিনেমায় গাইতে আসা, তখন হয় না যে মনের ভেতরে একটা কিছু অন্যরকম ভয়ই, ধরো যদি আমি ধরি, কিংবা আনন্দ, এক্সাইটমেন্ট কিরকম ছিল? না, ভয়ের থেকে বেশি আমার আনন্দ হয়েছে বেশি। ভয় বলতে দেখো, আমি যাদের কাছে গান শিখেছি বা যাদের কাছে গান শিখছি বর্তমানে, তারা তো এক একটা সমুদ্র। তাদের কাছে শেখার পর সেই ভয়টা হয়তো খুব বেশি কাজ করে না। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সঙ্গীত পরিচালক, আমাদের স্যার যিনি ইন্দ্রজিৎ দাশগুপ্ত মহাশয়, ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার এই প্রথম। বিলসিতা নিরবধি ভাব বিদেহম উজ্জ্বল বরণ গৌরবদেহম বিলসিতা নিরবধি ভাব বিদেহম। সিনেমাতে ফুল ফ্রেজেড যে প্লেব্যাক সিঙ্গিং যেটা বলে, সেটা আমার এই মুভিতেই হচ্ছে, চলচ্চিত্রেই। তো এইটা আমার কাছে একটা আনন্দের ভীষণ বিষয়, এবং আরো আনন্দের বিষয় হচ্ছে যে আমি যে সাবজেক্টটা নিয়ে আমি এতদিন বড় হওয়া, রিয়েলিটি শো এর চ্যাম্পিয়ন হওয়া, যাই হওয়া, সেই সাবজেক্টটা নিয়েই আমি প্রথম প্লেব্যাক করছি। এটা আমার সব থেকে বেশি আনন্দের বিষয়। একটা ভীষণ শান্তি কাজ করে কিন্তু, না? একদম দারুণ শান্তি। যে আর আমার মনে হয় না সবকিছু একটা সময় ফ্যাক্ট করে। এতদিন হয়তো অন্য সিনেমাতে আমি ট্রাই করেছি, হয়নি। কেন হয়নি? হয়তো মহাপ্রভু চাইনি যে ওইটাতে না হয় তুই এটাতেই গা। এটা হয়তো প্রভুর ইচ্ছা। আমরা কিন্তু এটা জানি, এই যে রিয়ালিটি শো এর মঞ্চে কীর্তন, এটাকে প্রতিষ্ঠিত করা, এটাকে প্রতিষ্ঠা দেওয়া, সেটার পিছনে কিন্তু অদিতির একটা বিশাল হাত রয়েছে। সেখানে তুমিও সেই ধারাবাহিকতা কিন্তু মেনটেন করলে। তো অদিতি শুভেচ্ছা জানায়নি কখনো? হ্যাঁ, অদিতির সঙ্গে তো আমার এমনি বন্ধুত্ব রয়েছে, ফোনে কথাবার্তা হয়। অ্যাকচুয়ালি এই ধারাটা মেন স্ট্রিমে আনার জন্য যিনি মূল আমাদের কাছে কৃতজ্ঞের দাবিদার, তিনি হচ্ছেন কালিকা প্রসাদ, কালিকাদা। উনি যে নিয়ে এসছেন, তারপরে অদিতি তখন ছিল। হ্যাঁ, তারপরে অদিতি প্রথম রিয়েলিটি শো এর মঞ্চে এই সাবজেক্টটাকে মানুষের কাছে খুব জনপ্রিয় করে তোলে, এবং তারপর ওর একটা বিরাট অবদান রয়েছে। এবং তারপরে মহাপ্রভুর কৃপায় এই সাবজেক্টটা নিয়েও যে জেতা যায় একটা রিয়েলিটি শোর মঞ্চে, যে হ্যাঁ জয় করা যায়, সেটা আমার ভাগ্যে হয়েছে, সেটা প্রভুর কৃপা। তা আমরা চেষ্টা করছি যে আমাদের এই সাবজেক্টটা নিয়ে মানুষকে যাতে আরো বেশি করে সজাগ করার, যে আমরা কোন সাবজেক্টটা আমরা বাংলাতে পেয়েছি, কীর্তন গান। এই সিনেমাতে গান গাওয়ার জন্যে কোন কোন দিক তোমাকে মাথায় রাখতে হয়েছে? হয় না যে পরিচালক বলে রাখে যে এটা কিন্তু মাথায় রেখো, ওটা কিন্তু মাথায় রেখো, এরকম কিছু? এরকম বলতে যে প্রথম কথা, যিনি গাইড করেছেন আমাকে তো সেভাবেই গাইতে হবে, কিন্তু কীর্তনের যে একটা নিজস্ব ট্র্যাডিশন, নিজস্ব গায়কী, সেইটাও যে এই গানগুলোর মধ্যে আছে বরাবর, এবং তারা সে ভরপুর মাত্রায় সেটা রাখার চেষ্টা করেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। যে কীর্তনটা যেন কীর্তনের মতোই হয়, কীর্তনটা যেন কোনো আধুনিক গানের মতো যেন শুনতে না লাগে। তো এটা আমি কি বলবো, স্যারের তো সেই বিদগ্ধতা রয়েইছে, এবং আমার চেষ্টা, আমি যতটুকু পেরেছি। অন্য ধারার গান বলতে কিরকম গান গাওয়ার খুব ইচ্ছা, বা কিরকম গান গাওয়ার সুযোগ পেলে ভীষণ খুশি হবে?
আমি সত্যি কথা বলতে আমার খুব সফট মেলোডি ভীষণ ভালো লাগে, Right. যেটা 90s 80s এর আমলে হতো, সেগুলো সেই ধরনের গান যেগুলো খুব মেলোডি, স্যাড সং বা রোমান্টিক যে মেলোডি গুলো হয়, সেই ধরনের গান আমার ভীষণ ভালো লাগে। অনেস্টলি আমি সমস্ত গানের সাবজেক্টে শ্রদ্ধা করি, কিন্তু আমার একটু চুজি আমি এই কারণে যে আমার সাহিত্যের একটা পার্ট থাকতে হবে সুন্দর এবং সুরের একটা পার্ট থাকতে হবে সুন্দর, দুটো যদি কম্বিনেশন খুব ভালো হয় সেটা আমি ডেফিনেটলি আমি 100% চেষ্টা করব সেটা গাওয়ার। আমার এই ধরনের জনারটা আমি ভীষণ ভালোবাসি। পদ্মপলাশের কি নিয়ে পড়াশোনা? আমার পড়াশোনা তো ইংরেজি নিয়ে, কিন্তু সেই সাবজেক্টটাকে ব্যতি রেখে আমি যেহেতু ছোট্টবেলা থেকে কীর্তনটাই করছি, সেদিন বেশিরভাগ আমার পড়াশোনা মানে আউট অফ দ্য ইউনিভার্সিটি আমার সবটাই কীর্তন নিয়ে, গান নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে বেশি চর্চা আর কি। অন্য কোনো ছবির কথা কি হয়েছে কাজ করা? আপাতত নয়। তো আগে একটা ছবিতে সুযোগ এসেছিল কিন্তু সেটা কোনো কারণে হয়নি। কিন্তু এই ছবিটাই আমার প্রথম এলো সুযোগ। এতদিনের একটা রিয়ালিটি শো এর জার্নি ছিল, সেই রিয়ালিটি শো এর জার্নি থেকে কি শিখলে, কি সঞ্চয় করলে? রিয়েলিটি শো থেকে অনেক কিছু শেখা যায়। বাদ রেখে বলছিলেন। আমি নাম যশ বাদ রেখেই বলছি, রিয়েলিটি শো থেকে অনেক কিছু শেখা যায়। হাউ টু ডিল উইথ পাবলিক, ক্যামেরার সামনে কিভাবে দাঁড়ানো, একটা রেকর্ডিং স্টুডিওর অভিজ্ঞতা, অনেক কিছু। যখন মানুষের জনপ্রিয়তাটা বেশি বেড়ে যায় তখন সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করা, এগুলো কিন্তু রিয়েলিটি শো অনেক কিছু দেয়। তো রিয়েলিটি শো একটা অনেক বড় মানুষের কাছে পৌঁছে দেয়, সেটাকে কন্ট্রোল এবং হ্যান্ডেল করার দায়িত্ব আমাদের নিজেদের প্র্যাকটিসের মাধ্যমে, আমাদের নিজের সাবজেক্টের প্রতি অনেস্টের মাধ্যমে। আর কিছু না। আরেকটা প্রশ্ন, শেষের দিকে চলে এসেছি আমি, সেটা হচ্ছে কি, এমন একটা কথা বলতে শোনা যায় যে, প্রথমত তো শোনাই যায় ভীষণভাবে স্ক্রিপ্টেড, সেটা নয়, শোনা যায়, কিন্তু আবার এটাও কিন্তু ঠিক বা কখনো ঠিক হয়নি বা বেঠিক, সেটা হচ্ছে কি হারিয়েও যায় প্রতিভা। হয়তো চ্যাম্পিয়ন হলো, কিংবা ফার্স্ট রানার আপ হলো, সেকেন্ড রানার আপ হলো, কোথাও কিন্তু হারিয়েও যায়। এটা নিয়ে তুমি সঙ্গীত শিল্পী হিসেবে কি বলবে? আমি সঙ্গীত শিল্পী হিসেবে বলতে পারি যে একটা রিয়েলিটি শো মানুষের কাছে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করার জন্য কিছুটা তো স্ক্রিপ্টেড থাকবেই, কিন্তু সেটা যে ওই আমরা যে ধরনের মনে করি সেইটা কিন্তু নয়। বিভিন্ন যে কন্ট্রোভার্সি হয়, পয়সা নিয়ে এই হচ্ছে, কেউ হয়তো সোর্স করে কাউকে ঢুকিয়ে দিয়েছে, এগুলো কিন্তু যারা যারা রিয়েলিটি শোতে, তুমি অদিতি থেকে জিজ্ঞেস করো, আমার পর্যন্ত যদি জিজ্ঞেস করো, কৌশালী না, আমাদের যারাই আমরা এখন গাইছি, এদের কাছে কিন্তু এইরকম কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই বা সেটা হয় না। কিন্তু হারিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে, যদি আমি আমার সাবজেক্টটাকে নিয়ে সেভাবে চর্চা না করি, আমি কতটুকু গাইতে পারি সেটা জানার থেকে আরো বড় জানা যে আমি কতটা গাইতে পারি না। আমার ক্যাপাসিটি আমাকে জানতে হবে, আমার যোগ্যতাটা আমাকে জানতে হবে, এবং আমার একটা দর্শকদের গণ্ডি জানতে হবে যে আমি কোন দর্শকদের জন্য আমি কি গান গাইতে চাইছি। ঠিকঠাক ফোকাস রাখে আমাদের সাবজেক্টের উপর, তার জন্য আমাদের যা যা করণীয় যেগুলো আমরা যদি করি, তাহলে আমার মনে হয় কেউ হারিয়ে যাবে না, সবাই ঠিকঠাক থাকবে। কিন্তু সেটা হয়তো আমরা কোনো কারণে কেউ করতে পারি না। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের অরিজিৎ সিং। জলজ্যান্ত উদাহরণ, এত বড় একটা শো এর থেকে এসে এখন যে স্থানটা উনি গ্রহণ করে রয়েছেন, আমরা কি কখনো সেটা কল্পনা করতে পারি? সেই সিম্পলিসিটি, সেই সাবজেক্টের প্রতি অনেস্টি যদি আমরা না রাখি, আমরা কিভাবে পারবো? থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।